প্রেসক্রিপশনের মধ্যেও প্যাটার্ন রেকগনিশন আছে, ওখানে ইনভেস্টিগেশন আছে, এখানে ট্রিটমেন্টও আছে। সো প্রেসক্রিপশন মানে শুধু ওষুধের নাম না, প্রেসক্রিপশন মানে ডিজিজ ডায়াগনোসিস এবং ট্রিটমেন্ট। অর্থাৎ শুধুমাত্র আমি যদি এই প্রেসক্রিপশন যে কয়েকটা আমি প্রায় 14টা প্রেসক্রিপশন অর্থাৎ 14টা ডিজিজ ডায়াগনোসিস করার যে ঘটনাগুলো নিয়ে আসছি, কেউ যদি আমরা শুধু এখন থেকে এই 14টা প্রেসক্রিপশন ভালো মতো বুঝতে পারি, তাহলে খুবই ভালো মানের একজন জেনারেল প্র্যাকটিশনার হতে পারবো বলে আমি বিশ্বাস করি। আমরা প্রেসক্রিপশন তাহলে শুরু করি। প্রেসক্রিপশনে সময় লাগবে প্রায় 50 মিনিটের মতো। টাইম তো ঠিক আছে? 50 মিনিট ঠিক আছে তো? ওকে, তাহলে আমরা চালিয়ে যাই। 50 মিনিট টাইম আমরা ফলো করব, তবে একটু দ্রুত করব, আর একটু বেশি সময় লাগে। 1 নাম্বার প্রেসক্রিপশন কেস 1, অর্থাৎ প্রেসক্রিপশন নাম্বার 1। এই কেস 1, আমি কেস 1কে কোন ডিজিজকে আমি 1-এ রেখেছি এটা আগে বলি। আমরা নোজটাকে বলি ডোর অফ দ্য রেসপিরেটরি সিস্টেম, অর্থাৎ নোজ ইজ দ্য ডোর অফ দ্য রেসপিরেটরি সিস্টেম। রেসপিরেটরি সিস্টেমের দরজা হচ্ছে নোজ। তাই আমাকে রেসপিরেটরি জিপি প্র্যাকটিসে অবশ্যই দরজার রোগগুলো আগে জানতে হবে। দরজাতে কি কি রোগ হয় এটা যদি আমি না জানি, ঘরের ভিতরের রোগটা নিয়ে খুব বেশি কিন্তু ঘটনা ঘটানো যাবে না। সো দরজার রোগটা 1 নাম্বার, সেটা হচ্ছে অ্যাকিউট রাইনাইটিস। দরজার রোগের নাম অ্যাকিউট রাইনাইটিস। এটাকে ব্রিটিশ টার্মে যদি আমি বলি কমন কোল্ড, আর একটা শব্দ আছে অ্যাকিউট করাই যায়, একই নাম। অ্যাকিউট রাইনাইটিস এত কমন একটা ডিজিজ যে আমরা এই পৃথিবীতে সম্ভবত এমন কোনো মানুষ নাই যার অ্যাকিউট রাইনাইটিস হয় নাই। সো জিপিতে অ্যাকিউট রাইনাইটিস আমি প্রচুর পরিমাণে পাবো এবং এটা খুব ভালোই ম্যানেজমেন্ট দেওয়া শিখতে হবে। আর প্রেসক্রিপশনের সৌন্দর্য বাড়ানোর জন্য প্রেসক্রিপশনে এই অ্যাকিউট রাইনাইটিস শব্দটা লিখতে হবে। যদি এটা না লিখে আমি ওষুধ লিখে দিই, হয়তো রোগী ভালো হয়ে যাবে, তবে এই ওষুধ আমার লেখা আর একজন দোকানদারের ওষুধ বিক্রি করার মধ্যে কিন্তু কোনো পার্থক্য থাকবে না। হয়তো আজকে সে আমার কাছে এসেছে, একদিন পরে আর আসবে না, কারণ দোকানদার ওই একই জিনিস দেয়। প্রেসক্রিপশন আমি যেটা লিখেছি আর দোকানদার যেটা দিয়েছে, এই দুটার মধ্যে কোনো সে পার্থক্য পায় নাই। সো প্রেসক্রিপশনের ওজন বাড়ানোর জন্য আমাকে প্রেসক্রিপশনে শব্দটা কিন্তু লিখতে হবে। আর অ্যাকিউট রাইনাইটিসের প্যাটার্ন রেকগনিশনটা কি? এখানে প্যাটার্ন রেকগনিশন হচ্ছে যে স্নিজিং, ন্যাজাল ব্লকেজ, ন্যাজাল ডিসচার্জ, এই 3টা হচ্ছে এর প্যাটার্ন রেকগনিশন। এই হিস্ট্রিটা থাকবে হলো শর্ট হিস্ট্রি, একদমই শর্ট, হয়তো 1 উইক অর লেস। এই 1 উইক অর লেসের এই 3টা যদি থাকে, আমি নিশ্চিন্তে বলে দিতে পারবো দিস ইজ অ্যাকিউট রাইনাইটিস। এবং এটা ম্যাক্সিমাম আমরা 4 উইকস পর্যন্ত নিতে পারবো, ম্যাক্সিমাম 4 উইকস। তবে এখানে আমি 3 উইকস অর লেস লিখেছি। তাহলে এই 3 উইকস অর লেস যদি ডিউরেশনটা হয় আর এই সিমটম 3টা যদি থাকে, তাহলে এটা ডায়াগনোসিস হবে অ্যাকিউট রাইনাইটিস। আর সাইনের প্যাটার্ন হচ্ছে এটা, যে তার চেস্টটা অবশ্যই ক্লিয়ার, আর নোজ দেখা শিখতে হবে বলেছিলাম। তার নোজটা হবে এরকম সোলেন ন্যাজাল মিউকোজা, এটা লাইট দিয়ে দেখা শিখতে হবে। এটা মাত্র হয়তো 1 সেকেন্ড লাগবে, 1 সেকেন্ড দেখলাম ডায়াগনোসিস হয়ে গেছে যে তার সোলেন মিউকোজা আছে। তাহলে ডায়াগনোসিসটা আমি লিখে ফেললাম, এবং এই ডায়াগনোসিস লিখতে কোনো ইনভেস্টিগেশনের দরকার নাই। তবে হ্যাঁ, এখানে আমি ম্যালেজ লিখেছি, কাফ লিখেছি, এরাও থাকতে পারে আনুষঙ্গিক আদার সিমটম হিসাবে, এরা কিন্তু প্রধান সিমটম না। ইভেন এখানে হালকা গা গরম, যেটা ফিভারিশ ফিলিংও থাকতে পারে। অর্থাৎ অ্যাকিউট রাইনাইটিসের বিষয়টা হচ্ছে মূলত ব্রড হেডিংয়ে যদি আমরা বলি, অ্যাকিউট আপার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন। এই অ্যাকিউট আপার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন একটা ব্রড ডায়াগনোসিস। এটাকে যখন
আলাদা করা যায় না তখন এই শব্দটা লেখে, তবে ওই শব্দর থেকে একদম ক্লিন কাট এই ডায়াগনোসিসটা লেখাটা অনেক ভালো কাজ বলে আমি মনে করি জিপির জন্য। আচ্ছা, এই ঘটনা যদি আমি ধরতে পারি ডায়াগনোসিসটা এই, তাহলে ট্রিটমেন্ট হবে খুবই সিম্পল। আমরা জানি এখানে অ্যালার্জিক কন্ডিশনেই এই স্নিজিং, ডিসচার্জ এবং ব্লকেজ হচ্ছে, সো আমাকে একটা অ্যান্টিহিস্টামিন দিতে হবে। আর এই যে সোলেন মিকোজা এবং এটার জন্যই হয়তো তার একটু শ্বাসকষ্ট থাকতে পারে, যে জন্য আমাকে একটা ডিকনজেস্ট্যান্ট দিতে হবে, জাইলোমেটাজোলিন অথবা অক্সিমেটাজোলিন, এবং 2টার ডিউরেশন ফিক্স করে দিব। এটা হয়তো 5 থেকে 7 দিন এবং এটা 3 দিন, ম্যাক্সিমাম 7 দিন। আমরা একটা জিনিস মনে রাখবো জিপিতে, যে জাইলোমেটাজোলিন এবং অক্সিমেটাজোলিন এটা একটানা বেশি দিন ব্যবহার করা যাবে না। যদি এটা ব্যবহার করা হয় তাহলে এটা একটা রিবাউন্ড ডিজিজ তৈরি করে, যেটাকে বলা হয় রাইনাইটিস মেডিকামেন্টোসা, যেটা কিনা এই অ্যাকিউট রাইনাইটিসের থেকেও বেশি ডিস্টার্বিং। সো রোগী একটা রোগ আমার কাছে নিয়ে আসছে, তাকে যেন আমি আরেকটা তৈরি করে না দিই, সেজন্য এই টাইমটা ফিক্স করে দিব। আর এটারও সিলেকশনের একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে। আমরা যেহেতু অ্যাডাল্ট পেশেন্টের বিষয়ে আমি কথা বলছি, অ্যাডাল্ট পেশেন্টদের জন্য নন সিডেটিং অ্যান্টিহিস্টামিন চয়েস করব। আর পেডিয়াট্রিক্সের বিষয়টা একজন পেডিয়াট্রিক ফিজিশিয়ান আসবেন, উনি সেটা ডিসকাশন করবেন। আমরা অ্যাডাল্টে কেন নন সিডেটিভটা চয়েস করব? এর ক্ষেত্রে এটা যেন ডে টাইম যেটা সমলোনেন্স বা হ্যাং ওভার না করে, যদি ওইটা করে তাহলে কিন্তু এটা ডেঞ্জারাস, হয়তোবা সে তার পেশাতে বিপদের সম্মুখীন হবে। সো হিস্টামিন এই সিলেকশনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আর এর অ্যাডভাইস অথবা উপদেশ অথবা কাউন্সেলিং প্রেসক্রিপশন লিখে রুগীকে দেওয়ার সময় আমি অবশ্যই 1-1.5 মিনিট সময় নিব এই প্রেসক্রিপশনটা রোগীকে বুঝিয়ে দিতে। আর এই বোঝানোর সময়টাই আসলে আমাকে কাউন্সেলিংটা করতে হবে, তার রোগ সম্পর্কে কাউন্সেলিং, তার মেডিসিন সম্পর্কে কাউন্সেলিং এবং তার করণীয় সম্পর্কে কাউন্সেলিং। অর্থাৎ সে এখানে নিজে নিজে কি কি বিষয় সে অ্যাভয়েড করবে এবং কি কি বিষয় সে বেশি পরিমাণে করবে। প্রত্যেকটা ডিজিজকে কেন্দ্র করে এই ধরনের অ্যাভয়েডিং ফ্যাক্টরস এবং সে কি করবে ডুইং ফ্যাক্টরস, এগুলো কিন্তু ঠিক করে নিতে হবে। যেমন এর ক্ষেত্রে উপদেশ দিতে হবে সে যেন এগুলো পরিহার করে, আর এই নিচের এই দুইটা এ যেন এটা একটু খাওয়ার চেষ্টা করে। এরা নিজেরাই এই ঘটনাটাকে রিলিফ দেওয়ার ক্ষমতা রাখে। শুধুমাত্র মধু বা লেমন জুস এখানে ব্যাপক পরিমাণ উপকার করে। আর ফার্দার যদি সে কোল্ড ড্রিঙ্কস এবং অ্যালার্জিক ফুড এগুলো থেকে তখন বিরত থাকে, তাহলে কিন্তু এটা ভালো হয়ে যাবে। সো এই উপদেশ খুবই গুরুত্বপূর্ণ এবং এই কাউন্সেলিংটা ডাক্তারের সাথে রোগীর একটা বন্ডিং তৈরি করে, রোগীর বিশ্বাস বেড়ে যায় ডাক্তারের প্রতি এবং পরবর্তীতে এই রোগীটার বিশ্বাস জন্মে যে এই ডাক্তারটা ভালো, সে সময় দেয় এবং বুঝায়। আর যদি আমি এটা না করে তাড়াহুড়া করে প্রেসক্রিপশন লিখে ছেড়ে দেই, তাহলে কিন্তু রোগীটা এটা ভাবতে পারে যে ডাক্তার খুব বিজি ডাক্তার, ব্যস্ত ডাক্তার, সে কথা শোনে না, ভালো করে বোঝায় না। সো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যে কাউন্সেলিং করতে হবে। আচ্ছা, নেক্সট প্রেসক্রিপশন অর্থাৎ কেস 2। এখানে জাস্ট নোজের পরে আমাদের যে অ্যানাটমি সেটা হলো ফ্যারিংস। ফ্যারিংসে যে কমন রোগটা হয় সেটাকে বলা হয় ফ্যারিনজাইটিস। জিপিতে এটা প্রচুর পরিমাণে পাওয়া যাবে। জিপিতে ফ্যারিনজাইটিস হিউজ নাম্বার পেশেন্টের পাওয়া যায়। এই ফ্যারিনজাইটিসটা আমরা আসলে মিস করি। কিভাবে মিস করি? আমরা ডিটেকশন করতে পারি না। এটার প্যাটার্ন রেকগনিশনটা কি? মাত্র একটা সিমটম যখন রোগী বলবে, সেটা কি? সোর থ্রোট। জাস্ট রোগী বলেছে আমার গলা ব্যথা, আর কিছুই নাই, আমি কিন্তু এটা বলে দিতে পারবো ক্লিনিক্যালি যে দিস ইজ ফ্যারিনজাইটিস। আর এর সাথে আনুষঙ্গিক কিছু লক্ষণ থাকতে পারে, যেমন তার ওই যে কাফ থাকতে পারে, তার ম্যালেস থাকতে পারে, ফিভারিশ থাকতে পারে, ইভেন ফিভারও থাকতে পারে। তাহলে এভাবে আমি প্যাটার্ন রেকগনিশন করে ফেললাম
এবং ডায়াগনোসিসটাও লিখে ফেলেছি। এর ক্ষেত্রে কিন্তু নোজের যে বিষয়গুলো ছিল, নোজটা পুরোটাই নর্মাল থাকবে, নোজটা নর্মাল থাকবে। সো এখানে ফ্যারিনজাইটিসটা আমি ডায়াগনোসিস করলাম। আর একই রকম লক্ষণ যেহেতু অন্য ডিজিজেও থাকে, অর্থাৎ ডিফারেন্সিয়াল এখানে সেটিং করতে হবে। ডিফারেন্সিয়াল মিস করলে রোগীও মিস হয়ে যেতে পারে, অর্থাৎ মারাও যেতে পারে। এখানে যেটা খুব গুরুত্বপূর্ণ ডিফারেন্সিয়াল সেটা হচ্ছে অ্যাকিউট এপিগ্লটাইটিস। এটা কিন্তু লাইফ মেডিকেল ইমার্জেন্সি। এইটা নাকি এই ফ্যারিনজাইটিস আমরা বুঝবো কী করে? দুটাতেই বলে গলা ব্যথা, দুটাতেই বলে গলা ব্যথা। এটা খুবই ইন্টারেস্টিং। অ্যাকিউট এপিগ্লটাইটিসে ফিভার থাকেই, তবে হ্যাঁ এটা দিয়ে আলাদা করা যাবে না, ফ্যারিনজাইটিসেও থাকতে পারে। আলাদা করার মূল ফিচারটাই হলো ড্রুলিং। ড্রুলিং হচ্ছে স্যালিভেশন থ্রু অ্যাঙ্গেল অফ মাউথ। যদি স্যালিভেশন হয় অ্যাঙ্গেল অফ মাউথ দিয়ে, তাহলে এটা একটা জাস্ট এটা দিয়েই আমি আলাদা করে ফেলবো যে এটা ফ্যারিনজাইটিস না, এটা অ্যাকিউট এপিগ্লটাইটিস। আর এই কন্ডিশনটার ট্রিটমেন্ট আমি সংক্ষেপে লিখে দিয়েছি। সেপ্ট্রাক্সন 2 উইকস দিতে হবে, দীর্ঘদিন দিতে হয়। আর এই শুধু অ্যান্টিবায়োটিকে যেটা ভালো হয়ে যাবে তা না, এটাতে মারাও যেতে পারে। কিভাবে? হয়তো তার নিঃশ্বাসকষ্ট হয়ে মারা যেতে পারে এবং এক্ষেত্রে তার ট্রাকিওস্টমি লাগতে পারে। সো অ্যাকিউট এপিগ্লটাইটিস চেম্বারে ম্যানেজ করব না। যদি আমি সাসপেক্ট করি যে এটা অ্যাকিউট এপিগ্লটাইটিস, এটাকে অবশ্যই ইমিডিয়েটলি আমি হসপিটালাইজ করব। আচ্ছা, আর আরেকটা ডিফারেন্সিয়াল হচ্ছে টনসিলাইটিস। যদিও এটা লাইফ থ্রেটেনিং না, তবে এটা মিস করা যাবে না। আমি অবশ্যই লাইট দিয়ে গলা দেখব। যদি এটা ফ্যারিনজাইটিস হয়, সিম্পল ফ্যারিনজাইটিস, তাহলে কিন্তু টনসিলাইটিসের যে বৈশিষ্ট্য, টনসিলের উপরে যে সাদা এক্সুডেটস থাকে, হোয়াইট এক্সুডেটস, এই এক্সুডেটসটা কিন্তু আমরা ফ্যারিনজাইটিসে পাবো না। সো জাস্ট লাইট দিলাম, টনসিলের উপরে এক্সুডেট দেখলাম, তাহলে কিন্তু ডায়াগনোসিস হয়ে যাবে টনসিলাইটিস। তখন কিন্তু আর এটা ফ্যারিনজাইটিস থাকবে না। সো একটা সাইন একটা ডায়াগনোসিস, একটা সিমটম একটা ডায়াগনোসিস, এভাবেই আমরা জিপিতে ব্যবহার করব। কারণ হচ্ছে সময় খুবই কম। আর এরকম একটা সিমটম একটা সাইন একটা ডায়াগনোসিস, এটাই কিন্তু আমাকে বহুবার পড়ার মাধ্যমে এই জিনিসটাকে রপ্ত করতে হয় এবং হবে। তাহলে আমরা খুব কুইক চেম্বারে বসে ডিজিজ ডায়াগনোসিস করে পেশেন্ট স্যাটিসফ্যাকশন এবং নিজের স্যাটিসফ্যাকশন অর্জন করতে পারব। আচ্ছা, এখন যদি এটা সিম্পল ফ্যারিনজাইটিস হয়, তাহলে তার ট্রিটমেন্ট কি? ট্রিটমেন্ট এখানে একটা অ্যান্টিবায়োটিক দিয়েছি আর একটা অ্যান্টিহিস্টামিন। তবে হ্যাঁ, কেন অ্যান্টিবায়োটিক দিচ্ছি? এই গলা ব্যথাটা হতে পারে হয়তো তার সাধারণ ফ্লু থেকে, অর্থাৎ ভাইরাল। এটা হতে পারে কিন্তু স্ট্রেপ্টোকক্কাল। যদি এটা স্ট্রেপ্টোকক্কাল হয়, তাহলে এটার যে পরবর্তী খারাপ কন্ডিশন, যেমন এটা করতে পারে এজিএন, করতে পারে এআরএফ মানে অ্যাকিউট রিউম্যাটিক ফিভার, ওই ঘটনার দিকে যেন না যায়, সেজন্য আমাকে অ্যান্টিবায়োটিকের একটা কাভারেজ দিতে হবে। আর এর ড্রাগ অফ চয়েস হচ্ছে ফেনক্সিমিথাইল পেনিসিলিন, আমরা জানি। আর সেইটাই আমরা এখানে প্র্যাকটিস করব 7 দিনের। অ্যাডাল্ট ডোজ এটা লিখেছি 7 দিনের, আর একটা অ্যান্টিহিস্টামিন দিচ্ছি 5 দিনের। এর ক্ষেত্রেও উপদেশ, প্রয়োজনীয় উপদেশ দিতে হবে। এখানে কখনোই কাউন্সেলিং ছাড়া আমি প্রেসক্রিপশন ছেড়ে দিব না। আচ্ছা, পরবর্তী প্রেসক্রিপশন কেস 3। আমরা জানি ফ্যারিংসের পরে কি রয়ে গেছে? ল্যারিংস। ল্যারিংসের যে প্যাথোলজি, কমন প্যাথোলজি, সেটা হচ্ছে ল্যারিনজাইটিস। ল্যারিনজাইটিস আমরা লিখতে পারি না প্রেসক্রিপশনে, না জানার কারণে। ল্যারিনজাইটিস ডায়াগনোসিস করার জন্য জাস্ট একটা সিমটম আমি মনে রাখবো, এক সিমটম এক ডায়াগনোসিস। সেটা কি? সেটা হচ্ছে হর্সনেস অফ ভয়েস, হর্সনেস অফ ভয়েস অথবা লস্ট ভয়েস। যদি কারো হর্স ভয়েস থাকে, শোনা মাত্র, হর্স ভয়েস শোনা মাত্র ডায়াগনোসিস এটা ল্যারিনজাইটিস, আর কিছুই হবে না। হ্যাঁ, এটা এখন মূল বিষয়, যেটা সিম্পল ল্যারিনজাইটিস, যেটা ভাইরাস অথবা ব্যাকটেরিয়া দ্বারা হয়েছে, নাকি এটা খারাপ কিছু। খারাপ কিছু বলতে ওই ল্যারিংসেরই প্যাথোলজি, যেমন এটা হয়তো ল্যারিঞ্জিয়াল টিবি হতে পারে, ল্যারিঞ্জিয়াল কার্সিনোমা মানে ল্যারিঞ্জিয়াল টিউমারও হতে পারে। সো এই জিনিসটা মাথায় রাখতে হবে। অর্থাৎ এর কি ল্যারিঙ্গোস্কোপি লাগবে?
এই সিদ্ধান্তটা নেওয়ার চেষ্টা করতে হবে হিস্ট্রি থেকে। আচ্ছা, এখন এখানে এই হর্স ভয়েস সরাসরি ল্যারিংসের প্যাথোলজি ছাড়াও দূরের প্যাথোলজি থেকে ল্যারিংসকে ইনভলভ করেও হর্স ভয়েস হতে পারে, যেমন ব্রঙ্কিয়াল কার্সিনোমা। সো ওইটাও কিন্তু একটু মাথায় রাখতে হবে। আর লস্ট ভয়েস যেটা, এই লস্ট ভয়েসটা কিন্তু শুধু যে সিভিয়ার ল্যারিঞ্জাইটিসই হয় তা না, এটা স্ট্রোকেও হয়। সো এটা স্ট্রোকের আদার যে সাইডের ফিচার এটা আছে কিনা এটা কিন্তু খোঁজার চেষ্টা করতে হবে। আমি শুধু লস্ট ভয়েস ল্যারিঞ্জাইটিস বলে ছেড়ে দিলে একদম মহামারী ঘটে যাবে যদি সেটা স্ট্রোক হয়। আচ্ছা, এখন এখানে আমি এর ট্রিটমেন্টের মধ্যে যাচ্ছি। এর কার্ডিনাল সিমটম এটা, তবে আনুষঙ্গিক ফিচার কিন্তু এগুলো থাকে। এই আনুষঙ্গিক ফিচারটারই আমাকে এখানে মূলত ট্রিটমেন্ট দিতে হবে, সাথে একটা অ্যান্টিবায়োটিক কাভারেজ, কারণ এটা ব্যাকটেরিয়া দ্বারা হতে পারে। আর এই বুটামিরেট সাইটেড, যেটা সিনাকপ নামে আমি লিখেছি, এটা 10 দিন, এটা ম্যাক্সিমাম 8 উইকস পর্যন্ত দেওয়া যায়। তবে হ্যাঁ, এতদিন দিয়ে রোগীকে অবশ্যই আমরা চেক করব না। এটা যদি সিম্পল ল্যারিঞ্জাইটিস হয়, এটা 1 to 2 উইকস এটা ভালো হয়ে যাবে। আর যদি এটা ভালো না হয়, ফলো আপে ডাকতে হবে, এবং ফলো আপে রোগীকে ফার্দার ইভ্যালুয়েশনের জন্য প্ল্যানে রাখতে হবে যে হয়তো এটা কোনো খারাপ প্যাথোলজি যার জন্য আমাকে লাগতে পারে ল্যারিঙ্গোস্কোপি, ফাইবার অপটিক ল্যারিঙ্গোস্কোপি, এবং ওইটা হয়তো মিস করার কারণে ডিলে ডায়াগনোসিস হয়ে রোগীটা লাইফ রিস্কে চলে যাবে। সো আমাকে শর্ট ফলো আপ দিতে হবে এবং ল্যারিঙ্গোস্কোপি লাগবে কিনা সিদ্ধান্ত নিতে হবে। আর এই যে হর্স ভয়েস আর লস্ট ভয়েস, এখানে এই লস্ট ভয়েসের ট্রিটমেন্টটা কি? যদি ল্যারিঞ্জাইটিসের কারণে লস্ট ভয়েস হয়, এই ট্রিটমেন্টে এটা ভালো হবে না। তাহলে এর জন্য আমার ট্রিটমেন্ট কি? এই ট্রিটমেন্টে আমি উপদেশের মধ্যে লিখব, সেটা হলো স্পিচ থেরাপি। স্পিচ থেরাপি, স্পিচ থেরাপিটা কোথায় পাওয়া যায় এই কথাটা পেশেন্টকে বলে দিতে হবে। স্পিচ থেরাপি পাওয়া যায় বিএসএমইউতে, আমার জানা মতে আরও হয়তো অন্যান্য জায়গাতে পাওয়া যায়, তবে আমার জানা মতে আর নাই। স্পিচ থেরাপি ল্যারিঞ্জাইটিসের লস্ট ভয়েস রিকভারিতে খুবই হেল্পফুল। তাই যদি আমি আমার কোনো পেশেন্টকে এরকম পাই, অবশ্যই তাকে আমি উপদেশে লিখে দিব স্পিচ থেরাপির জন্য অমুক জায়গায় যান। শুধুমাত্র এই উপদেশের জন্য সে তার কথা বলার শক্তি ফিরে পাবে এবং একজন ফিজিশিয়ানের যে এই ছোট্ট রেফারেলের কারণে তার ব্যাপক আকারে সুনাম ছড়িয়ে যাবে আমি আশা করি। তাই এখানে স্পিচ থেরাপিটা লিখে নিতে হবে এবং এটা কখনোই মিস করা যাবে না। আচ্ছা, পরবর্তীতে যাই আমরা, কেস নাম্বার 4। আমরা জানি ল্যারিংসের পরে আছে ট্রাকিয়া। ট্রাকিয়ার কমন রোগকে বলা হয় ট্রাকিয়াইটিস। এটা যদি আমি একটা সিমটম দিয়ে ডায়াগনোসিস করতে চাই, তাহলে আমার বলতে হবে সেন্ট্রাল চেস্ট পেন, আর আনুষঙ্গিক হচ্ছে যে ড্রাই কাফ এবং চেস্ট টাইটনেস। তবে এই সেন্ট্রাল চেস্ট পেন যদি বেশি বয়সী মানুষের হয়, তাহলে কিন্তু ট্রাকিয়াইটিস আগে ভাববো না, এমআই ভাবতে হবে। আর কম বয়স্ক এবং আনুষঙ্গিক ফিচারটা যদি থাকে কাফ, তাহলে কিন্তু এটা ট্রাকিয়াইটিস। আনুষঙ্গিক ফিচারটা যদি থাকে তার হয়তো হার্ট বার্নিং লাইক চেস্ট পেন, অথবা রিফ্লাক্সের কোনো ফিচার, তাহলে কিন্তু এটা ইসোফেজাইটিস ভাবতে হবে। তাহলে ছোট্ট পয়েন্ট, একটা ছোট্ট পয়েন্ট দিয়েই এটা ট্রাকিয়াইটিস নাকি ইসোফেজাইটিস নাকি এটা এমআই, এটা কিন্তু আমি আলাদা করছি, একদম ক্লিন কাট আলাদা। আচ্ছা, এখন এইটার আমি ট্রিটমেন্ট কি দিব? এখানে একটু বড় ট্রিটমেন্ট, যেহেতু চেস্ট পেন আছে এই জন্য আমি একটু অ্যানাসাইড দিব, আর এটা হতে পারে ব্যাকটেরিয়া, অ্যান্টিবায়োটিক দিতে হবে। আর এই কাশির জন্য আমাকে সিমটোম্যাটিক ট্রিটমেন্ট দিচ্ছি আমরা সিনাকপ বুটামিরেট সাইটে। আর পরবর্তী প্যাটার্ন রিকগনিশন শিখাতে চাই অ্যাকিউট ব্রঙ্কাইটিস। এটা আগেও একটু বলেছি আমি। অ্যাকিউট ব্রঙ্কাইটিসের সিমটম কি, অর্থাৎ প্যাটার্ন রিকগনিশনটা কি? এখানে একটা যদি আমি সিমটম অ্যাকিউট ব্রঙ্কাইটিসে দেখতে চাই, তাহলে এটাকে আমরা বলতে পারবো কাপ এবং কাপ। আর এর সাথে আনুষঙ্গিক একটু খারাপ হয়ে হুইজ হতে পারে, চেস্ট টাইটনেস হতে পারে। এখন এর সাথে এর ফিভারটা সাধারণত থাকে,
তাহলে হয়তো ফিভার সাথে এই তিনটা, এটা হয়ে যেতে পারে শর্ট ডিউরেশন, অর্থাৎ যদি এটা হয় 3 উইকস অর লেস, এটাকে আমরা অ্যাকিউট ব্রঙ্কাইটিস বলে দিতে পারবো। এবং ট্রিটমেন্টটার, এবং এখানে একটা সাইনেরও প্যাটার্ন রেকগনিশন আছে, এখানে অ্যাজমা লাইক ফিচার পাওয়া যেতে পারে। শর্ট হিস্ট্রি, অ্যাজমা লাইক ফিচার, এটা কিন্তু অ্যাকিউট ব্রঙ্কাইটিস। আর ট্রিটমেন্টটা যেহেতু ব্রঙ্কাসে প্যাথোলজি আর এই ঘটনাগুলো ঘটছে, যেমন হুইজ, চেস্ট টাইটনেস, এটা ব্রঙ্কোস্পাজম থেকে, সো আমাকে এখানে একটা ব্রঙ্কোডাইলেটর দিতে হবে। আর আমি এখানে থিওফাইলিন দিয়েছি, সাথে সিমটোম্যাটিক ট্রিটমেন্ট এবং একটা অ্যান্টিবায়োটিক। এখানেও আমাকে উপদেশ সেট করতে হবে।